আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে অনার্স চতুর্থ বর্ষের অনুবাদে চিরায়ত সাহিত্য বিষয়ের একটি নাটক হ্যামলেট। এটি লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। প্রথমে আমরা হ্যামলেট নামের অর্থ জেনে নেব। হ্যামলেট অর্থ হলো ছোট গ্রাম। এরপর আমরা জানব এটির প্রকাশকাল। এটি প্রকাশিত হয় 1603 সালে এবং রচনা করা হয় 1602 সালে। এটা নিয়ে অনেক মতবিরোধ আছে। যেমন অজিত কুমার ঘোষের মতে এটি হচ্ছে 1600 থেকে 1601 সালে প্রকাশিত হয় এবং অন্যান্য মতবাদীরা বলেছেন এটা 1601 থেকে 1603 মধ্যে প্রকাশিত হয়। তাই আমরা বইয়ের মধ্যে যেটা দেওয়া আছে 1603 সাল, এটাকে আমরা প্রকাশকাল ধরে নেব। এরপর আমরা উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে জানব। তিনি 1564 সালে জন্মগ্রহণ করেন এবং 1616 সালে তিনি মৃত্যুবরণ করেন। হ্যামলেট নাটকটিতে মোট 5টি অঙ্ক এবং 20টি দৃশ্য রয়েছে। এবার আমরা নাটকের চরিত্রগুলো সম্পর্কে জেনে নেব। প্রথমে আমরা হ্যামলেট নাটকের নায়ক চরিত্র হ্যামলেটকে দেখতে পাই। সে ছিল ডেনমার্কের যুবরাজ। এরপর আমরা দেখতে পাই প্রেতাত্মা। সে হলো ডেনমার্কের প্রাক্তন রাজা এবং হ্যামলেটের মৃত পিতা। এরপর আমরা দেখতে পাই ওফেলিয়াকে। ওফেলিয়া হলো হ্যামলেটের প্রেমিকা এবং পলোনিয়াসের কন্যা। এরপর আসে হোরেশিও। হোরেশিও হলো হ্যামলেটের বন্ধু। ক্লডিয়াস ছিল হ্যামলেটের বাবার ভাই। সে ডেনমার্কের রাজা হয়। এবং এরপর আসে গার্ট্রুড। সে হলো ডেনমার্কের রানী, অর্থাৎ তিনি হলো হ্যামলেটের মা। এরপর আসছে পলোনিয়াস হলো রাষ্ট্রের প্রধান সচিব এবং লেয়ারতেস হলো পলোনিয়াসের পুত্র এবং হ্যামলেটের এক সময়ের বন্ধু। এছাড়াও লেয়ারতেস হলো ওফেলিয়ার ভাই। এবার আমরা নাটকটি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি। এলসিনোর দুর্গ ডেনমার্কের রাজপ্রাসাদের ঠিক লাগোয়া। রক্ষী ফ্রান্সিস রাত্রিবেলায় পাহারা দিচ্ছিল সেখানে। রাত্রিবেলা পাহারা দেবার ব্যাপারটা আজকাল খুবই আতঙ্কের হয়ে দাঁড়িয়েছে রক্ষীদের কাছে। ভীতের কারণ অবশ্য একটাই। কয়েক রাত ধরেই দেখা যাচ্ছে একটা রহস্যময় প্রেতমূর্তি দুর্গ প্রাচীরে এসে দাঁড়াচ্ছে। সেই মূর্তিটা চুপচাপ তাকিয়ে থাকে রক্ষীদের দিকে। পাহারাদারদের মধ্যে যারা তাকে দেখছে তারা সবাই বলছে কি যেন বলতে চায় সেই রহস্যময় প্রেতমূর্তিটা, অথচ পারে না। রক্ষীদের কথা অনুযায়ী সেই মূর্তিও দেখতে অবিকল প্রাক্তন রাজার মতো, যিনি মারা গেছেন অল্প কিছুদিন আগে। প্রতি রাতে এই প্রেতমূর্তির দেখা পেয়ে রক্ষীরা ভয় পেয়ে ব্যাপারটা কানে তুলেছে হোরেশিও ছিল মৃত রাজার পুত্র, হ্যামলেটের ঘনিষ্ঠ বন্ধু। এই আশ্চর্যজনক খবর শুনে খুবই বিস্মিত হয়েছেন হোরেশিও। রক্ষীদের কথার সত্য মিথ্যা যাচাই করতে তিনি নিজে আজ দুর্গে এসেছেন রাতের বেলায় পাহারা দিতে। এবং শেষ রাতে সেই প্রেতমূর্তি আবার এসে দাঁড়ালো দুর্গ প্রাচীরে। হোরেশিও নিজেও অবাক হলেন হ্যামলেটের পিতা মৃত রাজার আদলের সাথে প্রেতমূর্তির অবিকল মিল দেখে। তাই সে তার বন্ধু হ্যামলেটকে সেই রহস্যময় প্রেতমূর্তির আগমনের কথাটি জানালেন। পিতার মৃত্যুকালে হ্যামলেট ছিলেন রাজধানীর বাহিরে থেকে ফিরে আসার পর তিনি মায়ের মুখে শুনেছেন যে একদিন দুপুরে তার বাবা যখন বাগানে শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন তখন একটি বিষাক্ত সাপ সে সময় দংশন করে তাকে এবং তার ফলেই তিনি মারা যান। বাবার এই অবঘাত মৃত্যুতে হ্যামলেট খুব দুঃখ পেলেন, কিন্তু তার চেয়ে বেশি মানসিক আঘাত পেলেন যখন তার বাবার মৃত্যুর পর কিছুদিন যেতে না যেতে কাকা ক্লডিয়াস তার বিধবা মা রানী গার্ট্রুডকে বিয়ে করে রাজা হয়ে বসলেন ডেনমার্কের সিংহাসনে। এ ব্যাপারটাকে দেশের লোকেরা খুশি মনে মেনে নিতে না পারলেও ভয়ে তারা মুখ বন্ধ করে রেখেছিল। বাবার মৃত্যুর ঠিক পরেই এই বিয়ে আর সিংহাসন অধিকারের ঘটনাকে কিছুতেই মনে প্রাণে বিশ্বাস করতে পারছেন না হ্যামলেট। আবার হদিসও করতে পারছেন না যে সত্যি কি ঘটেছিল। একটা সন্দেহের দোলা তার বন্ধু হোরেশিও ঠিক এই সময় তাকে শোনালেন সেই প্রেতমূর্তির নিয়মিত আগমনের কথাটি। সেই মূর্তিটা নাকি ঠিক তার বাবার মতো দেখতে। কথাটা শুনে হ্যামলেট স্থির করলেন তিনি নিজে দাঁড়াবেন সেই মূর্তির সামনে। সেদিন রাত প্রায় শেষের দিকে বন্ধু হোরেশিওর সাথে হ্যামলেট এলেন এলসিনোর দুর্গে পাহারা দিতে। সেই একই জায়গায় অন্যান্য দিনের মতো দেখা দিল প্রেতমূর্তিটা। সেটা চোখে পড়া মাত্রই হ্যামলেট চেঁচিয়ে উঠলেন, বাবা, ডেনমার্কের রাজা! তিনি চেঁচিয়ে ওঠার সাথে সাথে সেই প্রেতমূর্তিটা হাত নেড়ে ডাকলো তাকে। কিছু বুঝতে না পেরে
তিনি তাকালেন হরিশিওর দিকে। তুমি নির্ভয়ে এগিয়ে যাও হ্যামলেট, তাকে আশ্বস্ত করলেন হরিশিও। উনি হাত নেড়ে তোমাকে ডাকছেন, মনে হয় উনি তোমাকে কিছু বলতে চান। মোহাচ্ছন্নের মতো পা ফেলে সামনের দিকে এগিয়ে গেলেন হ্যামলেট। তাকে অনুসরণ করে কিছু দূর যাবার পর তিনি নিশ্চিত হলেন যে এই প্রেতমূর্তিটা তার বাবারই। তিনি লক্ষ্য করলেন যে এই মূর্তিটার পরনে যেই একই পোশাক যা জীবিত অবস্থায় রাজা পরতেন। শুভ বা অশুভ যে রূপ প্রেতাত্মাই আপনি হন না কেন, চিৎকার করে বললেন হ্যামলেট, যে রূপই আপনি আমার কাছে এসে থাকুন, আমি কথা বলতে চাই আপনার সাথে। আমাকে কিছু বলার থাকলে আপনি স্বচ্ছন্দে তা বলুন। রোজ রাত্রে আপনি কেন এখানে এভাবে আসেন? চাপাস্বরে জবাব দিল সেই প্রেতমূর্তি। হ্যামলেট, আমি তোমার নিহত বাবার প্রেতাত্মা। চিৎকার করে বলে উঠল হ্যামলেট। নিহত? কি বলছেন আপনি? উত্তর দিল প্রেতমূর্তি। আমার সব কথা আগে শোনো। তোমার কাকা ক্লডিয়াসই হত্যা করেছে আমাকে। একদিন আমি যখন বাগানে শুয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছিলাম, সে সময় সবার নজর এড়িয়ে হ্যাবোনা গাছের বিষাক্ত রস আমার কানে ঢেলে দেয় ক্লডিয়াস। আর ক্লডিয়াসের ওই চক্রান্তে তাকে সাহায্য করেছে আমারই স্ত্রী, তোমারই গর্ভধারিণী গার্ট্রুড। এসব কারণে আমি খুব অশান্তিতে আছি। হ্যামলেট, তুমি আমার একমাত্র সন্তান। সব কিছু বললাম তোমাকে। এই অন্যায়ের প্রতিবিধান তুমি করো। বিদায়। এই বলেই অদৃশ্য হয়ে গেল সেই প্রেতমূর্তিটা। আর বিস্ময়ে হতবাক হ্যামলেট তখন অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ল দুর্গের ছাদের উপরে। জ্ঞান ফিরে এলে তিনি বিশ্বাস করে প্রেতাত্মার মুখে শোনা সব কথা জানালেন বন্ধু হরিশিওর কাছে এবং মার্সেলাস নামের এক রক্ষীকে। সেই সাথে এই প্রতিশ্রুতিও তিনি তাদের কাছ থেকে আদায় করলেন যে তারা যেন কাউকে কিছু না বলে। যা দেখলাম আর তোমার কাছে যা শুনলাম তা সবই অদ্ভুত, মন্তব্য করলেন হরিশিও। মৃত আত্মা কি কথা বলতে পারে? আমাদের অজান্তে এই পৃথিবীতে এমন অনেক কিছু ঘটছে যার কোনো উল্লেখ বা ব্যাখ্যা বইয়ে নেই, হরিশিওকে জানালেন হ্যামলেট। এরপর দ্বিতীয় অঙ্কটি শুরু হয়। হ্যামলেটের মনে প্রচণ্ড প্রভাব ফেলেছে সে রাতের ঘটনাটি। হ্যামলেট বিড়বিড় করে নিজেকে নিজে বলছে, বাবার প্রেতাত্মার মুখে যা শুনলাম তা কি সত্যি? সত্যি হলে অবশ্যই এর প্রতিবিধান আমায় করতেই হবে। আবার পরক্ষণে তার মনে হলো শুধু প্রেতাত্মার মুখের কথায় বিশ্বাস করে প্রতিবিধান নেবার মতো একটা গুরুত্বপূর্ণ কাজ করা কি ঠিক? এর চেয়ে হাতে নাতে যুক্তিগ্রাহ্য কোনো প্রমাণ কি সংগ্রহ করা যায় না, যাতে আমি নিশ্চিত হতে পারি কাকার পাপ সম্পর্কে? হ্যামলেট পাগলের মতো হয়ে উঠলেন রাত দিন এসব কথা ভেবে ভেবে। রাজ্যের বৃদ্ধ মন্ত্রী পলোনিয়াসের একটি ছেলে ছিল লেয়ার্তেস এবং মেয়ে ছিল ওফেলিয়া। দেখতে অপরূপ সুন্দরী ছিল ওফেলিয়া। ওফেলিয়া যেমন মনে প্রাণে ভালোবাসত তরুণ হ্যামলেটকে, তেমনই হ্যামলেটও ভালোবাসতেন তাকে। রাজ্যের সবাই মেনে নিয়েছিল যে হ্যামলেটের সাথে ওফেলিয়ার বিয়ে হবে। হ্যামলেটের হাবভাব কথাবার্তায় অস্বাভাবিকতার লক্ষণ দেখা গেছে। সবার মুখে এ কথা শুনে খুবই চিন্তায় মাঝে পড়ে গেলেন পলোনিয়াস। হোক না হোক হ্যামলেট রাজার ছেলে, কিন্তু বাবার মৃত্যুতে যিনি পাগল হতে বসেছেন সে কথা জেনে কি তার সাথে মেয়ের বিয়ে দেওয়া যায়? আর বিয়ে দিলেও কি তার পরিণতি সুখের হবে? স্বাভাবিক কারণে এসব চিন্তা এসে দেখা দিচ্ছে পলোনিয়াসের মনে। হ্যামলেট পড়েছেন বড় সমস্যায়। বাবার মৃত্যুর পরও মাকড়সার জালের মতো এক চক্রান্ত যে তাকে ঘিরে ধরেছে সে কথা ঠিকই বুঝতে পেরেছেন তিনি, কিন্তু তা সত্ত্বেও তিনি কাউকে অপরাধী বা ষড়যন্ত্রের সাথে সরাসরি জড়িত বলে ধরে নিচ্ছেন না। শেষে অনেক ভেবেচিন্তে এই সমস্যা সমাধানের হদিশ পেলেন তিনি। রাজা, রানী, পলোনিয়াস, ওফেলিয়া সবার উপর আড়াল থেকে কড়া নজর রাখা দরকার। খুঁটিয়ে বিচার করা দরকার এদের সবার আচার আচরণ, কথাবার্তা। আর সে কাজ সেই করতে পারে যাকে কেউ গ্রাহ্যের মধ্যে আনবেন না, অথচ সে সবার উপর নজর রাখতে পারবে। এই ভেবে হ্যামলেট এমন আচরণ করতে লাগলেন যেন তিনি সত্যিই পাগল হয়ে গেছেন। হ্যামলেটের অদ্ভুত আচরণ আর পাগলাটে কথাবার্তা শুনে রাজপ্রাসাদের অধিবাসীরা সবাই খুব বিপন্ন হলেন। হ্যামলেটের পাগলামো কিন্তু নিছকও পাগলামো নয়। অসংলগ্ন কথার ফাঁকে ফাঁকে তিনি এমন সব সরস অথচ তীক্ষ্ণ মন্তব্য ছেড়ে দেন যার খোঁচায় রাজা, রানী, পলোনিয়াস সবাই তীব্র বেদনা পান মনে।
আর ঠিক তখনই তাদের মনে প্রশ্ন জাগে, হ্যামলেট কি সত্যিই পাগল হয়ে গেছেন, না এসব নিছক পাগলামির ভান? এটা যদি পাগলামির ভান হয় তাহলে নিশ্চয়ই তার পেছনে কোনো বদ উদ্দেশ্য আছে। তাহলে সেই উদ্দেশ্যটা কী ধরনের, সে চিন্তাও জেগে ওঠে তাদের মনে। হ্যামলেটের এই ধরনের আচরণে সবচেয়ে বেশি ব্যথা পেল তার প্রেমিকা ওফেলিয়া। তাই হ্যামলেটের এই অস্বাভাবিক আচরণে সবচেয়ে বেশি কষ্ট পেল ওফেলিয়া তার মনে। এভাবেই কেটে যাচ্ছে দিনগুলি। রাজার প্রেতাত্মার আর আবির্ভাব হয়নি কখনো। হ্যামলেট কিন্তু কিছুতেই ভুলতে পারছে না বাবার মুখ থেকে শোনা সে রাতের হতাশাজনক কথাবার্তাগুলি। তাকে অন্যায়ের প্রতিবিধান করতে বলেছেন প্রেতমূর্তি। হ্যামলেট ঠিকই বুঝতে পেরেছেন কাদের অন্যায়ের কথা বলেছেন তার বাবা, কিন্তু তিনি ভেবে পাচ্ছেন না একা তিনি কীভাবে সে অন্যায়ের প্রতিবিধান বের করবেন। অনেক ভেবে শেষমেশ তিনি এক বুদ্ধি বের করলেন। রাজপ্রাসাদে নাটকের অভিনয় করতে তখন শহরে এসে জুটেছে একদল অভিনেত্রী। তিনি স্থির করলেন তাদেরই কাজে লাগাবেন রাজা রানীর মনোভাব যাচাই করার জন্য। তাদের সাথে দেখা করে হ্যামলেট বললেন একটি নাটক অভিনয় করতে হবে এবং এটা হ্যামলেটের নিজের লেখা নাটক। অভিনেতারা সবাই খুশি হলো তার কথা শুনে। বাবার প্রেতাত্মার মুখে যে কাহিনী শুনেছিলেন হ্যামলেট, হুবহু তারই আদলে নাটকের বিষয়বস্তুটি লিখতে হবে। কিভাবে রাজাকে সরিয়ে সিংহাসন দখল করতে রাজার ছোট ভাইয়ের সাথে রানীর চক্রান্ত, ঘুমন্ত রাজার কানে বিষ ঢেলে তাকে হত্যা করা, শূন্য সিংহাসন দখল করা, এসবই থাকবে এ নাটকে। নাটক লেখা শেষ হলে হ্যামলেট তা পড়ে শোনালেন অভিনেতাদের। নাটকের কাহিনীটা তাদের খুবই পছন্দ হলো। তারা চুটিয়ে মহড়া দিয়ে লাগলেন। মহড়া চলতে চলতে নাটকের দিনক্ষণ স্থির হয়ে গেল। নাটকে অভিনয়ের দিন হ্যামলেট শুরুতে রাজা রানীর খুব কাছে এসে বসলেন এবং তিনি রাজা এবং রানীর হাবভাব অনুসরণ করতে লাগলেন। নাটকে এগিয়ে যাবার সাথে সাথে হ্যামলেট স্পষ্ট বুঝতে পারলেন নতুন রাজা ক্লডিয়াসের মুখখানা কেমন বিবর্ণ হয়ে পড়েছে। এর কিছুক্ষণ বাদে বাগানে ঘুমন্ত রাজার কানে বিষ ঢেলে দেবার দৃশ্যটা দেখতে পেলে তখন আর সহ্য করতে না পেরে ক্লডিয়াস আসন ছেড়ে তিনি চলে গেলেন। হ্যামলেটের এও নজরে পড়ল যে তার মা গার্ট্রুডও ভেতরে ভেতরে যথেষ্ট অস্থিরতা বোধ করছেন। এবার আর কোনো সন্দেহ রইল না হ্যামলেটের মনে যে তার বাবা তাকে যে সমস্ত কথা বলেছেন তার সবই সত্যি। এবার নিশ্চিত হয়ে নাটক দেখতে দেখতে স্থির করলেন হ্যামলেট অন্যায়ের প্রতিবিধান করাই যে প্রতিজ্ঞা তিনি বাবার কাছে করেছেন তা অবশ্যই তা পালন করতে হবে। বাবার হত্যাকারীর সাথে তার যে সম্পর্কই থাকুক না কেন তিনি নিজ হাতে শাস্তি দেবেন তাকে। নাটক অভিনয়ের শেষে রাজা ডাকলেন অভিনেতাদের, প্রশংসা করলেন তাদের দলগত অভিনয়ের, সাথে সাথে পারিশ্রমিক ছাড়াও বকশিশ দিলেন তাদেরকে। শেষে রাজা জানতে চাইলেন এই নাটকের রচয়িতাকে। রাজা অবাক হয়ে ভ্রু কুঁচকালেন যখন তিনি শুনলেন তার ভাইপো হ্যামলেটই এই নাটক লিখেছেন। এদিকে দিনে দিনে বেড়েই চলল হ্যামলেটের পাগলামি। রানী এবং মন্ত্রী পলোনিয়াসের সাথে পরামর্শ করে রাজা ক্লডিয়াস স্থির করলেন যে হ্যামলেটকে এই রাজ্য থেকে বিদায় করা প্রয়োজন। তাই এই দায়িত্বটি পড়ল, অর্থাৎ হ্যামলেটকে অন্য দেশে পাঠানোর দায়িত্বটি পড়ল গার্ট্রুডের উপর। সে বুঝিয়ে সুঝিয়ে হ্যামলেটকে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করবে। আর তাই রানী গার্ট্রুড হ্যামলেটকে ডেকে পাঠিয়েছে তার ঘরে। হ্যামলেট মা মা বলে গার্ট্রুডের রুমে এসে গার্ট্রুডকে জিজ্ঞেস করলে কেন সে তাকে ডেকে পাঠিয়েছে। তখন রানী বলে, আমি মনে খুব আঘাত পেয়েছি তোমার আচরণে, তুমি দুঃখ দিয়েছ বাবার মনেও। তখন হ্যামলেট বলে, তা হতে পারে মা, তবে শুধু আমি নই, তুমিও দুঃখ দিয়েছ আমার বাবার মনে। হ্যাঁ, তবে তুমি খুশি করতে পেরেছ দেশের বর্তমান রাজাকে, যিনি আবার তোমার বর্তমান স্বামী। তখন রানী বলে, তুমি কি আমায় ভুলে গেছো হ্যামলেট? হ্যামলেট বলে, না, আমি তোমায় মুঠেও ভুলিনি। মহান যিশুর নামে শপথ করে বলছি, তোমায় আমি ভুলিনি। তুমি আমার গর্ভধারিণী মা, ডেনমার্কের রানী, আর এখন আমার বাবার ভাইয়ের স্ত্রী। কাঁদো কাঁদো গলায় তখন রানী বলে উঠলেন, হ্যামলেট, কেন তুমি এভাবে আমার সাথে কথা বলছো? তুমি স্থির হয়ে বসো মা, বললেন হ্যামলেট। আমি একটা দর্পণ রাখছি তোমার সামনে। দর্পণ অর্থাৎ তোমার যাবতীয় অন্যায় ও দুষ্কর্মের কথা শোনাবো তোমাকে। সেসব শুনলেই তুমি বুঝতে পারবে আসল চরিত্রটা কী। সেই সাথে এও বুঝতে পারবে
কেন আমি তোমার সাথে এরূপ আচরণ করছি? হ্যামলেটের মুখে এমন কথা শুনে ভয় পেয়ে উঠলেন রানী। তুই কি আমায় হত্যা করতে চাস হ্যামলেট? ওরে কে, কোথায় আছিস? আমায় বাঁচা। রানীর আর্তনাদ শুনে তখন পর্দার আড়ালে লুকিয়ে থাকা পলোনিয়াস বলল, ভয় নেই রানীমা। এটা শোনার পর পর্দার আড়াল থেকে পুরুষের গলা ভেসে আসছে দেখে হ্যামলেট ধরে নিলেন যে তার কাকা ক্লডিয়াস পর্দার আড়ালে লুকিয়ে আছেন। তিনি তখন খাপখোলা তলোয়ার হাতে ঝাঁপিয়ে পড়লেন পর্দার উপর, যার আড়ালে লুকিয়েছিলেন আদতে পলোনিয়াস। সজোরে সেই তলোয়ার বসিয়ে দিলেন পলোনিয়াসের বুকে। পলোনিয়াস আর্তনাদ করে লুটিয়ে পড়লেন মেঝেতে, চারিদিক ভেসে যেতে লাগলো রক্তে। হ্যাঁ হ্যাঁ, এই ব্যাপার? আমি তো ভেবেছি পর্দার আড়ালে লুকিয়ে চেঁচাচ্ছে একটা ইঁদুর। বলেই পাগলামি ভান করে হাসতে লাগলেন হ্যামলেট। দেখতে দেখতে এই খবর ছড়িয়ে পড়ল চারদিকে। মায়ের সাথে দেখা করতে এসে হ্যামলেট নিজ হাতে হত্যা করেছেন মন্ত্রীকে। এই খবর শুনে ভয়ে থরথর করে কেঁপে উঠল প্রাসাদের সবাই। ভয়ের কারণ একটাই, পাগলামিতে পেয়েছে হ্যামলেটকে। কে বলতে পারে পাগলামোর মুখে তিনি কখন কি করে বসবেন? এরপর চতুর্থ অঙ্ক। দেশের মানুষ ভালোবাসে হ্যামলেটকে, তাই ইচ্ছে সত্ত্বেও রাজা ক্লডিয়াস এতদিন পর্যন্ত কোনো চেষ্টা করেননি তাকে মেরে ফেলার জন্য। তিনি সুযোগের অপেক্ষায় ছিলেন শুধুমাত্র। আচমকা সে সুযোগ এসে গেল ক্লডিয়াসের হাতে। যখন হ্যামলেটের হাতে মারা গেলেন মন্ত্রী পলোনিয়াস, তখন ভাইপোর জন্য যেন রাতে তার ঘুম হচ্ছে না। এরূপ ভাব দেখিয়ে ক্লডিয়াস পরামর্শ দিলেন তার ভাইপোকে অকারণে পলোনিয়াসকে হত্যা করে যে অন্যায় তিনি করেছেন, দেশবাসীর মন থেকে তা মুছে ফেলার জন্য বেশ কিছুদিন তাকে বিদেশে গিয়ে কাটিয়ে আসা উচিত। সেদিক থেকে বিবেচনা করলে ইংল্যান্ডই তার জন্যে আদর্শ জায়গা। এদিকে হ্যামলেট মনে মনে খুবই অনুতপ্ত, কারণ তার প্রেমিকা ওফেলিয়ার বাবা ছিল পলোনিয়াস। তাকে সে হত্যা করেছে। ওফেলিয়া মনে প্রাণে ভালোবাসে হ্যামলেটকে। সেদিক থেকে কোনো কুটিলতা বা লোক দেখানো ভাব নেই ওফেলিয়ার মনে। শেষ পর্যন্ত সে হ্যামলেটের হাতে মারা গেলেন তার বাবা। ওফেলিয়ার চোখে জল ফেলতে ফেলতে ভাবে তার বাবার কথা। তার মনকে সে কিছুতেই মানাতে পারে না। হ্যামলেট বুঝতে পারলেন পাগলামোর ভান করতে গিয়ে পলোনিয়াসকে খুন করে তিনি খুবই ভুল করেছেন। এ ভুল শুধরানোর জন্য ক্লডিয়াসের ইচ্ছে মতো ইংল্যান্ডে যাওয়া ছাড়া তার সামনে অন্য কোনো রাস্তা নেই। ক্লডিয়াসকে তিনি জানালেন ইংল্যান্ডে যেতে কোনো আপত্তি নেই তার। ক্লডিয়াস মনে মনে হাসলেন ভাইপোর কথা শুনে। ভাইপোর ইংল্যান্ডে যাবার সব ব্যবস্থাই করে দিলেন ক্লডিয়াস, সেই সাথে তার কয়েকজন বিশ্বস্ত অনুচরকেও সঙ্গে দিলেন। এবার ক্লডিয়াস ব্যবস্থা নিলেন পথের কাঁটা সরাবার। সে সময় ইংল্যান্ড ছিল ডেনমার্কের অনুগত। তিনি একটা চিঠি লিখলেন ইংল্যান্ডের রাজাকে। তাতে লেখা রইল হ্যামলেট ইংল্যান্ডের মাটিতে পা দেবার সাথে সাথেই তিনি যেন তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। ক্লডিয়াসের যে সমস্ত বিশ্বস্ত অনুচরেরা হ্যামলেটের সাথে যাচ্ছিল তাদেরই একজনের হাতে চিঠিটা তুলে দিলেন তিনি। কিন্তু এই কাজে সফল হলেন না ক্লডিয়াস। জাহাজে করে ইংল্যান্ডে যাবার পথে চিঠিটা হস্তগত হলো হ্যামলেটের। চিঠিতে নিজের নামটা কেটে দিয়ে সে জায়গায় পত্রবাহক আর তার সঙ্গীর নাম লিখে যথাস্থানে চিঠিটা রেখে দিলেন হ্যামলেট। এদিকে ইংল্যান্ডে পৌঁছানোর আগে মাঝ দরিয়ায় একদল জলদস্যু এসে আক্রমণ করলো তাদের জাহাজ। জলদস্যুরাও জাহাজে করে এসেছিল। খোলা তলোয়ার হাতে হ্যামলেট ঝাঁপিয়ে পড়লেন তাদের জাহাজে। যাকে সামনে পেলেন তাকে কচুকাটা করলেন। হ্যামলেটের সহগামী ক্লডিয়াসের বিশ্বস্ত অনুচরেরা কিন্তু তার বিপদে এগিয়ে এলো না। হ্যামলেটকে একা ফেলে এই ফাঁকে তারা নিজেদের জাহাজ নিয়ে পালিয়ে গেল। একা একা জলদস্যুদের সাথে লড়াই করে তিনি শেষে বন্দী হলেন তাদের হাতে। তারা আগে মুগ্ধ হয়েছিল হ্যামলেটের সাহস আর বীরত্ব দেখে। এরপর যখন তারা শুনল যে ডেনমার্কের যুবরাজ হ্যামলেট, তখন তারা নিজেদের জাহাজে ছাপিয়ে হ্যামলেটকে নামিয়ে দিল ডেনমার্কের সমুদ্র উপকূলে। তারপর জলদস্যুরা সবাই চলে গেল। হ্যামলেট দেশে ফিরে গিয়ে দেখলেন বাবার শোকে তার প্রেমিকা ওফেলিয়া সত্যি সত্যিই পাগল হয়ে গেছেন। তিনি শুনতে পেলেন মনের দুঃখে ওফেলিয়া স্নান, খাওয়া দাওয়া, ঘুম সবই বিসর্জন দিয়েছে। সময় মতো সে বাড়িতেও যায় না। দিনরাত হয় সে তার বাবার কবরের উপর পড়ে থাকে, নতুবা আপন মনে গান গেয়ে গেয়ে কবরের চারপাশে ঘুরে বেড়ায়। তার খুশি মতো আশপাশের গাছগুলো থেকে ফুল পেড়ে কবরের উপর ছড়িয়ে দেয় সে। কেউ কারখানায় এলে তার হাতে ফুল তুলে দিয়ে কবরের উপর ছড়িয়ে ছিটিয়ে দিতে বলে।
ওফেলিয়ার জন্য খুব অনুতপ্ত হলেও হ্যামলেটের কিছুই করার ছিল না, কারণ তার মতো তিনি নিজেও অসহায়। হ্যামলেটেরই সমবয়সী পলোনিয়াসের ছেলে লেয়ারতেস, সেও হ্যামলেটের মতো উস্তাদ তলোয়ারের লড়াইয়ে। অল্প কিছুদিন আগে লেয়ারতেস ফ্রান্সে গিয়েছিল, সেখান থেকে ফিরে এসে সে শুনল পাগলামোর ভান করে তার বাবাকে হত্যা করেছে হ্যামলেট, আর তার বোন ওফেলিয়া পাগল হয়ে গেছে সেই শোকে। সব কিছু শুনে তিনি হ্যামলেটের উপর বেজায় রেগে গেলেন। সুযোগ বুঝে সে রাগকে আরও উস্কিয়ে দিলেন ক্লডিয়াস। তিনি লেয়ারথেসকে বললেন, তোমার বাবা ছিলেন আমার অনুগত, খুবই বিশ্বস্ত এক মন্ত্রী। তার মৃত্যুর প্রতিশোধ অবশ্যই নিতে হবে, তবেই শান্তি পাবে তার আত্মা। সেই সাথে দেশের মানুষও পরিচয় পাবে তোমার পিতৃভক্তির। মায়ের সামনে পাগলামোর ভান করে অন্যায়ভাবে সে খুন করেছে তোমার বাবাকে। এখন তোমার একমাত্র কর্তব্য হলো হ্যামলেটের অপরাধের জন্য তাকে যথোচিত শাস্তি দেওয়া। তবে মনে রেখো, উত্তেজিত হয়ে কোনো কাজ করতে যেও না, তাতে বিপদের সম্ভাবনা আছে। দেশের মানুষ এখনও ভালোবাসে হ্যামলেটকে। এবার তুমি ভেতরে ভেতরে তৈরি হও প্রতিশোধ নেবার জন্য, আর আমার উপর ছেড়ে দাও পুরো ব্যাপারটা। ব্যবস্থা যা করার আমিই করব। এবার রাজা ক্লডিয়াস এক নতুন মতলব আঁটলেন হ্যামলেটকে হত্যা করার। তিনি আয়োজন করলেন তার রাজ্যের ভেতর এক তলোয়ার প্রতিযোগিতার। হ্যামলেট ও লেয়ারতেস উভয়েই ভালো তলোয়ারবাজ হিসেবে পরিচিত ছিলেন দেশের অল্প বয়সী যুবকদের কাছে। সচরাচর প্রতিযোগিতায় যে তলোয়ারগুলো ব্যবহৃত হয় তার ফলা থাকে ভোঁতা, কিন্তু ক্লডিয়াস লেয়ারতেসকে বোঝালেন যে তার ও হ্যামলেটের উভয়ের হাতেই থাকবে ধারালো তলোয়ার, যার ফলা হবে খুবই ছুছলো। আর লেয়ারতেসের তলোয়ারের দুধারে এবং ফলায় মারাত্মক বিষ মিশিয়ে রাখবেন তিনি। সে বিষ এমনই তীব্র যে তার সংস্পর্শে এলে মৃত্যু অবধারিত। এছাড়া হ্যামলেটের মৃত্যুকে নিশ্চিত করার জন্য অন্য ব্যবস্থাও তিনি করেছেন বলে জানান ক্লডিয়াস। তলোয়ারের আঘাতে যদি হ্যামলেটের মৃত্যু না হয়, তাহলে মৃত্যুকে ত্বরান্বিত করতে তার জন্য নির্দিষ্ট শরবতের গ্লাসে মেশানো থাকবে বিষ। এই আশ্বাসও তিনি দিলেন লেয়ারতেসকে। খেলার ফাঁকে যখন হ্যামলেটের তেষ্টা পাবে, তখন যাতে বিষ মেশানো শরবত তার হাতে তুলে দেওয়া হয় সে ব্যবস্থাও করে রাখবেন বলেছেন ক্লডিয়াস। পলোনিয়াসের মৃত্যুর জন্য হ্যামলেটের উপর যতই রেগে থাকুক লেয়ারতেস, সে কিছুতেই মন থেকে মেনে নিতে পারছে না তলোয়ার খেলতে খেলতে এভাবে তাকে মেরে ফেলার জন্য ক্লডিয়াসের পরিকল্পনাকে। এ কাজ করতে বিবেকে বাধছে তার। ঠিক সে সময় এক আকস্মিক দুর্ঘটনায় মারা গেল তার প্রিয় বোন ওফেলিয়া। এবার ক্লডিয়াস সুযোগ পেলেন লেয়ারথেসের মন থেকে বিবেকের বাধা মুছে ফেলার। ঘটনাটা এইভাবেই ঘটল। পাগল হবার পরেও কিন্তু ওফেলিয়া ভুলতে পারেনি হ্যামলেটকে। একদিন কেন জানি তার মনে হলো ওই হ্যামলেটের সাথেই বিয়ে হবে তার। কথাটা মনে হতেই সে নিজেকে ফুল মালায় সাজিয়ে ওই সাজেই নদীর ধারে হাজির হলো। হঠাৎ কি খেয়াল হলো তার, নদীর ধারে একটি গাছে উঠল ওফেলিয়া। বাড়িয়ে দেওয়া হাতের মতো গাছের একটি পলকা ঢাল এগিয়ে এসেছিল নদীর উপর। ওফেলিয়া সেই ঢালে চেপে বসল। ওফেলিয়ার ভার সইতে পারল না, সেই পলকা ডাল মচ করে ভেঙে গেল, আর সেই সাথে ওফেলিয়া পড়ে গেল জলে। খরস্রোতা সেই নদীর জলে পড়তে না পড়তে ওফেলিয়া তলিয়ে গেল অতলে। পরদিন তার মৃতদেহ ভেসে উঠতেই সবার আগে লেয়ারথেসের কানে এলো সে খবর। নদীর ধারে গিয়ে তিনি দেখলেন যে তার পাগলি বোনের মৃতদেহের পরনে রয়েছে বিয়ের কনের সাজ। হয়তো বেচারির সাধ হয়েছিল বিয়ের আগে। বিয়ের সাজ কথাটা ভেবে একটা চাপা দীর্ঘশ্বাস ফেললেন লেয়ারথেস। পঞ্চম অঙ্ক। রাজধানীতে ফিরে এসে ওফেলিয়ার মৃত্যুর কথা শুনে ভেঙে পড়লেন হ্যামলেট। হ্যামলেট স্থির করলেন প্রেমিকাকে সমাধি দেবার সময় তিনি উপস্থিত থাকবেন। বন্ধু হরেশিওর সাথে দেখা করে তারই সাথে সমাধিস্থলে চলে এলেন তিনি। সে সময় কবর খুঁড়তে খুঁড়তে দুজন মজুর আপন মনে ভালোবাসার গান গাইছিল। তা শুনে হরেশিওর দিকে তাকিয়ে হ্যামলেট বললেন, দেখেছ হরেশিও, কি আশ্চর্য ব্যাপার! এমন ভালোবাসার গান মানুষ কি কবর খুঁড়তে খুঁড়তে গাইতে পারে? হরেশিও উত্তর দিলেন, বন্ধু, এ খুবই স্বাভাবিক ব্যাপার। ওদের জীবনের বেশিরভাগ কেটে গেছে কবর খুঁড়তে খুঁড়তে। তাই ওরা ভুলে গেছে মৃত্যু শোক বা কবরের অন্ধকারে থাকা বিভীষিকাকে। সাধারণ মানুষের মতো মৃত্যুর ব্যাপারে যদি তাদের কোনো অনুভূতি থাকতো, তাহলে এই কাজ তারা কখনোই করতে পারত না। হ্যামলেট এগিয়ে এসে মাটি কাটা মজুরদের একজনকে জিজ্ঞেস করলেন, যে কবরটা কুড়ছো তা কি কোনো পুরুষের জন্যে?
এক ঝলক হ্যামলেটের দিকে তাকিয়ে জবাব দিল লোকটি, আজ্ঞে হুজুর, তা নয়। তাহলে কি কোনো নারীর জন্য? জানতে চাইলেন হ্যামলেট। লোকটি উত্তর দিলেন, না, তাও নয়। অবাক হয়ে বললেন, হ্যামলেট, তাহলে কার জন্য করছো কবরটা? দার্শনিকের মতো জবাব দিল লোকটি, যার জন্য কবর করছি তার এখন একটাই পরিচয়, মৃতদেহ। তবে একদিন সে ছিল অপরূপ সুন্দরী কম বয়সী এক নারী। তার কথা শেষ হতে হতে ওফেলিয়ার মৃতদেহ নিয়ে সেখানে হাজির হলেন তার বড় ভাই লেয়ারতেস, রাজা ক্লডিয়াস এবং রানী গার্ট্রুড। দূর থেকে তাদের দেখতে পেয়ে হ্যামলেট আর হরিশিও সরে পড়লেন কিছুটা দূরে। ওফেলিয়াকে কবরে শোয়াবার পর উপস্থিত সবাই নিয়মানুযায়ী তার কবরের উপরে মাটি ছড়িয়ে দিল 3 মুঠো করে। প্রিয় ছোট বোনটিকে শেষ বিদায় জানাবার সময় নিজেকে আর স্থির রাখতে পারল না তার ভাই লেয়ারতেস। কান্নায় ভেসে পড়ল সে। তার সেই বুকফাটা কান্না শুনে নিজেকে লুকিয়ে রাখতে পারলেন না এদিকে হ্যামলেট। ছুটে এসে দাঁড়ালেন লেয়ারতেসের সামনে। হাত পা নেড়ে পাগলের মতো অঙ্গভঙ্গি করে লেয়ারতেসকে বললেন, হ্যামলেট, বৃথায় তুমি কান্নাকাটি করছো তোমার বোনের জন্য। তার প্রতি আমার যে ভালোবাসা, তোমার ওই ভালোবাসা তার কাছে কিছুই নয়। ওফেলিয়ার জন্য তুমি কি একটা গোটা কুমির খেতে পারো? না, তুমি পারো না, কিন্তু আমি পারি। তুমি কি কবরের ভেতর তার পাশে শুয়ে থাকতে পারবে? না, তুমি পারবে না, কিন্তু আমি পারি। চরম শোকের সেই চরম মুহূর্তে হ্যামলেটের এরূপ ব্যবহারে প্রচণ্ড উত্তেজিত হলো লেয়ারথেস। খাপ থেকে তলোয়ার বের করে সে ছুটে গেল হ্যামলেটের দিকে। সাথে সাথে তার হাত ধরে টেনে তাকে শান্ত করলেন রাজা ক্লডিয়াস। তিনি লেয়ারথেসের কানের কাছে মুখ দিয়ে বললেন, আহ লেয়ারথেস, কি করছো তুমি? জানো তো ওর মাথার ঠিক নেই। হ্যামলেট সুস্থ নয়, সে পুরোপুরি পাগল হয়ে গেছে। কী লাভ পাগলের সাথে ঝগড়া করে? রাজার সম্মান রাখতে লেয়ারথেস তার তলোয়ার ঢুকিয়ে রাখল। এবার রাজা তাকে বললেন, আমার পরিকল্পনার কথা মনে করে মনকে শান্ত রাখো লেয়ারথেস, নিজেকে সংযমী রাখো চরম শোকের মুহূর্তেও। দেখতে দেখতে তলোয়ার প্রতিযোগিতার দিন এলো। অবশ্য তার আগে হ্যামলেট সাক্ষাৎ করেছেন লেয়ারথেসের সাথে। ওফেলিয়ার সমাধিস্থলে তার আচরণের জন্য তিনি ক্ষমা চেয়েছেন লেয়ারথেসের কাছে। হয়তো হ্যামলেট এ ব্যাপারে খুব বিলম্ব করায় তিনি আর কিছুই বললেন না তাকে। সারা রাজ্যের মানুষ এসে ভেঙে পড়েছে হ্যামলেট আর লেয়ারথেসের তলোয়ারবাজি দেখতে। তারই মাঝে সবার নজর এড়িয়ে তলোয়ারবাজির নিয়ম ভঙ্গ করে 2 প্রতিযোগীর জন্য এমন তলোয়ার রেখেছেন যার দুধি খুরের মতো ধারালো আর ফলাটাও ছুচালো। রাজা ক্লডিয়াস তার পরিকল্পনাকে বাস্তব রূপ দিতে লেয়ারথেসের তলোয়ারের দুধারে ও ফলাই তীব্র বিষ মাখিয়ে রেখেছেন। সে বিষ একবার রক্তে মিশলে মৃত্যু নিশ্চিত। এর পাশাপাশি তিনি হ্যামলেটের জন্য তৈরি করে রেখেছেন বিষ মেশানো শরবত। লড়াই করতে করতে হ্যামলেট যখন ক্লান্ত হয়ে পড়বে তখন সেই বিষ মেশানো শরবত যাতে তার হাতে তুলে দেওয়া হয় সে ব্যবস্থাও করে রেখেছেন তিনি। রাজা ক্লডিয়াস মঞ্চের উপর বসেছেন তার নির্দিষ্ট আসনে, আর রানী গার্ট্রুড বসেছেন তার পাশে। পদমর্যাদা অনুসারে মন্ত্রী পরিষদ এবং সেনাপতিরা বসেছেন তাদের পাশে। তলোয়ারবাজি শুরু হবার আগে ওফেলিয়ার জন্য হ্যামলেটের মনে জেগে উঠল গভীর অনুতাপ। তিনি লেয়ারথেসের 2 হাত ধরে বললেন, বন্ধু লেয়ারথেস, অতীতে আমি যদি কোনো অন্যায় বা ভুল ত্রুটি করে থাকি তাহলে এই মুহূর্তে সেসব ভুলে যাও তুমি। মনে রাখো, সেদিনের হ্যামলেট কিন্তু আজকের মতো স্বাভাবিক মানুষ ছিল না। তখন সে ছিল পুরোপুরি উন্মাদ। পুরনো বন্ধুত্বের দোহাই দিয়ে তোমায় বলছি, তুমি ভুলে যাও সেদিনের উন্মাদ হ্যামলেটকে। আমার মনে আর কোনো ক্ষোভ নেই তোমার প্রতি, বলল লেয়ারথেস। আজ থেকে তুমি আর আমি দুজনে আগের মতোই বন্ধু। এদিকে সুরাবর্তী পানপাত্রে রাজা ক্লডিয়াস চুমুক দেবার সাথে সাথে বেজে উঠল চারদিক থেকে প্রতিযোগিতার ঘণ্টা। এই প্রতিযোগিতার চলিত নিয়ম ছিল এই প্রতিযোগীরা কেউ কাউকে আঘাত করবে না। হ্যামলেট খেলতে লাগলেন সে নিয়ম মেনে, কিন্তু লেয়ারথেসের উদ্দেশ্য ছিল ভিন্ন। হ্যামলেটকে জোরদার আঘাত করার জন্য মঞ্চ থেকে বারবার তাকে ইশারা করছেন রাজা ক্লডিয়াস। লেয়ারথেস ভেবে পাচ্ছে না যেখানে নিয়ম মেনে খেলছেন হ্যামলেট সেখানে সে কি করে নিয়ম ভাঙবে, আর সেভাবে হ্যামলেটকে আঘাত করতে বিবেকে লাগছে তার। খেলার মাঝে একসময় লেয়ারথেসকে কোণঠাসা করে ফেললেন হ্যামলেট। ফলে বিবেকের বাধা ভুলে গিয়ে ক্রমশ উত্তেজিত হতে লাগলো লেয়ারথেস।
খেলার প্রথম রাউন্ড শেষ হবার পর মার কাছে এসে দাঁড়ালেন ক্লান্ত হ্যামলেট। ক্লডিয়াসের দিকে তাকিয়ে বললেন রানী, হ্যামলেট তৃষ্ণার্ত, ওকে শরবত দাও। ঠিক এই সুযোগের অপেক্ষায় ছিলেন ক্লডিয়াস। সাথে সাথেই তিনি বিষ মেশানো শরবতের গ্লাস রানীর হাতে তুলে দিলেন, কিন্তু রানী সে গ্লাস হ্যামলেটের হাতে দেবার পূর্বেই বেজে উঠল দ্বিতীয় রাউন্ডের ঘণ্টা। সাথে সাথেই মার কাছ থেকে ছিটকে এসে হ্যামলেট দাঁড়ালেন খেলার জায়গায়। সেখান থেকে চেঁচিয়ে মাকে বললেন খেলার শেষে তিনি শরবত খাবেন। শুরু থেকে একইভাবে খেলা দেখতে দেখতে ক্লান্ত হয়েছেন রানী, তাই শরবতের গ্লাসটা রাজাকে ফিরিয়ে না দিয়ে তিনি নিজেই কয়েক চুমুকে খেয়ে ফেললেন শরবতটুকু। ক্লডিয়াস স্বপ্নেও ভাবেননি যে এরূপ ঘটতে পারে, কিন্তু তখন আর কিছুই করার নেই। ক্লডিয়াস এক মনে খেলা দেখতে লাগলেন, বুকে একরাশ উত্তেজনা নিয়ে। দ্বিতীয় রাউন্ড চলার সময় হ্যামলেটকে তাতিয়ে তুলতে ইশারা করলেন ক্লডিয়াস। সাথে সাথেই তলোয়ার দিয়ে হ্যামলেটকে জোর আঘাত করল লেয়ার্তেস। বন্ধুকে লক্ষ্য করে হ্যামলেট বললেন, এ কী করছো? তুমি কি খেলার নিয়ম ভুলে গেছো? তখন লেয়ার্তেস বলল, আমি দুঃখিত, উত্তেজিত ছিলাম বলে আমার খেয়াল ছিল না। কিন্তু পরক্ষণ বাদে বিষ মাখানো তলোয়ার দিয়ে হ্যামলেটের গায়ে আবার আঘাত করল লেয়ার্তেস। এবার আর ধৈর্য রইল না হ্যামলেটের, তিনিও তার তলোয়ার দিয়ে জোর আঘাত করলেন লেয়ার্তেসকে। হ্যামলেটের শরীর থেকে রক্ত ঝরছিল লেয়ার্তেসের আঘাতের পর থেকেই। তার মতলব হাসিল হয়েছে দেখে চেঁচিয়ে বলে উঠলেন, লড়াই থামাও এখনই। কিন্তু লড়াই বন্ধ করার বাজনা বেজে ওঠার আগে হ্যামলেট তার তলোয়ারের আঘাতে ফেলে দিলেন লেয়ার্তেসের হাতের তলোয়ার। লেয়ার্তেসের তলোয়ারটা মাটিতে পড়ে যেতেই সেই বিষ মাখানো তলোয়ার তুলে নিয়ে হ্যামলেট বসিয়ে দিলেন লেয়ার্তেসের বুকে। হঠাৎ রানীকে এলিয়ে পড়তে দেখে মঞ্চে উপস্থিত সবাই চেঁচিয়ে উঠে বললেন, বেহুশ হয়ে পড়েছেন রানী। অজ্ঞান হবার পূর্বে রানী টের পেলেন যে শরবত তিনি খেয়েছেন তাতে মেশানো ছিল বিষ। তিনি চেঁচিয়ে বললেন, আমি মারা যাচ্ছি, তোমার শরবত বিষ মেশানো ছিল হ্যামলেট, আমি চললাম। হ্যামলেট অবাক হয়ে তাকালেন তার মায়ের দিকে। ঠিক সে সময় বলে উঠল লেয়ার্তেস, শোনো বন্ধু হ্যামলেট, আর কিছুক্ষণ বাদে তুমি আর আমি দুজনেই চিরকালের মতো পৃথিবী ছেড়ে চলে যাব। তোমাকে মেরে ফেলার জন্য রাজা নিজে বিষ মাখিয়েছিলেন আমার তলোয়ারে। আমাদের দুজনের রক্তে মিশে গেছে সে বিষ। বন্ধু বিদায়। বিদায় বলতে বলতেই লেয়ার্তেস মাটিতে এলিয়ে পড়ল। সীমাহীন ক্রোধে তখন সত্যি উন্মাদ হয়ে উঠেছেন হ্যামলেট। বিষ মাখানো তলোয়ারটা তুলে তিনি এসে দাঁড়ালেন মঞ্চে। কেউ কিছু বোঝার আগে সে তলোয়ারটা তিনি জোরে বসিয়ে দিলেন ক্লডিয়াসের বুকের ভেতরে। তুমিই ছড়িয়েছ এই বিষ, তাই তোমাকেই সেটা ফিরিয়ে দিলাম, বলে উঠল হ্যামলেট। রাজা, রানী, ক্লডিয়াস সবাই এখন মৃত। যে অন্যায়ের প্রতিবিধান চেয়েছিলেন তার বাবার প্রেতমূর্তি, সেটাই করেছেন হ্যামলেট। কিন্তু এবার তার মাথা ঘুরতে শুরু করেছে, টলছে তার পা। হ্যামলেট বুঝতে পারলেন তার মৃত্যু নিকটেই। কিছুক্ষণ বাদেই তিনি মাটিতে ঢলে পড়লেন। সাথে সাথেই ছুটে এলেন তার পুরনো বন্ধু হোরেশিও। হ্যামলেটের মাথাটা তুলে নিলেন নিজের কোলে। শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে কোনো মতে মুখ তুলে বললেন, হ্যামলেট, সবাইকে ডেনমার্কের হতভাগ্য যুবরাজের কাহিনী শোনাবার জন্য একমাত্র তুমিই বেঁচে রইলে হোরেশিও। এখানেই আমাদের নাটকটি শেষ হয়ে যায়। আশা করছি সকলের বুঝতে সুবিধা হয়েছে। ভালো লাগলে আমার চ্যানেলটির পাশে থাকবে, সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট করে। আসসালামু আলাইকুম।